और उसने नवाब के ताक़ुब में सिपाही रवाना कर दिए और यूं पिलासी की इस जंग में अंग्रेज ने পলাশী যুদ্ধ পরবর্তী ঘটনার ক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলার সমাধি মুর্শিদাবাদের খোশবাগে আছে না রশনিবাগে আছে, এই প্রশ্নকে যদি আমরা 4 নম্বর প্রশ্ন ধরি, তাহলে 1 নম্বর প্রশ্ন অবশ্যই হবে যে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে এনে কখন কোথায় মুর্শিদাবাদে রাখা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন নিশ্চয়ই হবে যে মুর্শিদাবাদে নবাব সিরাজউদ্দৌলাকে কখন কোথায় হত্যা করা হয়েছিল। এবং 3 নম্বর প্রশ্ন নিশ্চয়ই হবে যে নবাব সিরাজউদ্দৌলাকে কে বা কারা হত্যা করেছিল এবং কিভাবে হত্যা করেছিল। তো আমরা চতুর্থ প্রশ্ন যেটা উত্থাপন করেছি বা আপনাদের সামনে নিয়ে এসেছি যে নবাব সিরাজউদ্দৌলার সমাধি মুর্শিদাবাদের খোশবাগে আছে না রশনিবাগে আছে, এই প্রশ্নে আসতে গেলে আমাদেরকে প্রথম প্রশ্ন থেকে শুরু করতে হবে। প্রথম প্রশ্ন হলো নবাব সিরাজউদ্দৌলাকে কখন কোথায় বন্দি করে রাখা হয়েছিল মুর্শিদাবাদে নিয়ে এসে। এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে শুরু করতে হবে 23শে জুন 1757 খ্রিস্টাব্দের পলাশী থেকে। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই দিন সমস্ত যুদ্ধ পেরিয়ে যাওয়ার পর বৈকাল 4টের দিকে যখন নবাব সিরাজউদ্দৌলা মনে করেন যে যুদ্ধে পরাজয় অবশ্যম্ভাবী, তখন তিনি মুর্শিদাবাদ অভিমুখে পালিয়ে আসেন। এবং এই পালিয়ে আসা নিয়ে কথিত আছে, অনেকে বলেন যে তিনি হাতির পিঠে চেপে পালিয়ে এসেছেন, তবে এটা বিশ্বাসযোগ্য নয়। তার কারণ হাতি দ্রুতগামী নয়। স্বাভাবিকভাবেই অনেক ঐতিহাসিক এটাও বলেন যে তিনি দ্রুতগামী উটের উপরে পালিয়ে এসেছেন এবং 2000 সৈন্যের প্রহরায়। এখানে প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 3300 বা 3000 সামথিং। তো নবাব সিরাজউদ্দৌলা 2000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে যদি পালিয়ে আসেন, তাহলে তিনি সেই সৈন্য সংখ্যা নিয়ে যুদ্ধ করতে পারতেন। তো যাই হোক, সেটি বিতর্কের বিষয়। তিনি বিকেল 4টের দিকে রওনা হন উত্তর দিকে মুর্শিদাবাদ অভিমুখে এবং সারা রাত্রি তিনি রাস্তায় জার্নি করে 24শে জুন ভোরবেলায় মুর্শিদাবাদে পৌঁছান। এবং তিনি পৌঁছেই বিভিন্ন জনকে উৎসাহিত করতে থাকেন পুনরায় যুদ্ধ করার জন্য এবং প্রচুর অর্থ এই বিষয়ে অপচয় করেন। ওদিকে পলাশীর যুদ্ধক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলার পলায়নের পর রবার্ট ক্লাইভ খুব দ্রুততার সাথে দাঁতপুরে পৌঁছান। দাঁতপুর হচ্ছে পলাশী থেকে উত্তর দিকে 5-6 কিলোমিটার উত্তরে। এবং মীর জাফর গিয়াত পত্র দ্বারা জানান যে সেখানে যেন তিনি ব্রিটিশদের সাথে সাক্ষাৎ করেন। এই বিষয়ে একটি ছবি আছে, যে ছবিটি খুব জনপ্রিয়। এই ছবিটি দাঁতপুরে যে সাক্ষাৎ হয়েছিল তারই একটি জ্বলন্ত প্রমাণ, যেটি কাল্পনিকভাবে আঁকা হয়েছিল। এদিকে মীর জাফর সাক্ষাতের পরে মুর্শিদাবাদ অভিমুখে রওনা দেন। নবাব সিরাজউদ্দৌলা সারাদিন মুর্শিদাবাদে থাকার পর যখন দেখেন যে আর কোনো উপায় নেই, কেউ তার সঙ্গ দিচ্ছেন না, তখন তিনি পালানো মনস্থির করেন। মুর্শিদাবাদের ওপরে লেখা কয়েকটি বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থের মধ্যে সিয়ারুল মুতাক্ষরিন হচ্ছে একটি অন্যতম গ্রন্থ, যেটি ফার্সি ভাষায় লিখিত হয়েছিল। তার মতে নবাব সিরাজউদ্দৌলা 24শে জুন ভোরবেলায় মুর্শিদাবাদে পৌঁছান। আর অন্য মত বলতে একজন ব্রিটিশ সাহেব ছিলেন যার নাম রবার্ট ওরমে। এই রবার্ট ওরমের মতে তিনি 23শে জুনই গভীর রাত্রে পৌঁছান। যাই হোক, মত পার্থক্য থাকতে পারে, সম্ভবত ভোরবেলাতেই পৌঁছান। তার কারণ যা ডিস্টেন্স পলাশী থেকে যা দূরত্ব, তা সেই রকমই অনুমান হয়। এদিকে 24শে জুন সারাদিন নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে ছিলেন। রাত্রিবেলায় গভীর রাত্রে মীর জাফর মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং প্রবেশ করে তিনি জানতে পারেন যে নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে আছেন। তো কি করবেন তিনি এই বিষয়ে সিদ্ধান্ত না নিতে পেরে তিনি জাফরাগঞ্জ প্রাসাদেই রাত্রি যাপন করেন। অপরদিকে নবাব সিরাজউদ্দৌলা যখন জানতে পারেন যে মীর জাফর শহরে প্রবেশ করেছেন, তখন তিনি গভীর রাত্রে 24শে জুন গভীর রাত্রে হিরাচিল প্রাসাদ ত্যাগ করেন। অনেকে বলেন তিনি নৌকায় করে পালিয়ে গিয়েছিলেন। এটা বিশ্বাসযোগ্য নয়। তার কারণ আপনারা যদি ভৌগোলিক অবস্থা দেখেন, দুটি প্রাসাদের, গঙ্গার যেটিকে আমরা ভাগীরথী নদী বলি, সেই ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে ছিল নবাব সিরাজউদ্দৌলার হিরাজিল প্রাসাদ, ঠিক তার পূর্ব পাড়ে ছিল জাফরাগঞ্জ প্রাসাদ, যেটি মীর জাফর সেনাপতি থাকাকালীন ব্যবহার করতেন। তাহলে গঙ্গার দুই দিকে দুটি প্রাসাদ, সেইখানে গঙ্গা নদীতে নৌকোয় চেপে চলে যাওয়া, যেখানে মীর জাফর উপস্থিত আছেন, সেখানে সম্ভব নয় বা এটা বিশ্বাসযোগ্য নয়। অনেক ঐতিহাসিক মনে করেন যে নবাব সিরাজউদ্দৌলা বেগম লুৎফুন্নেসা ও কন্যা উম্মত জহরাকে নিয়ে
প্রথমে গো শকটে যান। গো শকট মানে গরুর গাড়িতে যান, কিছু দূর হয়তো গরুর গাড়িতে যান, তারপরে এই এলাকাটা পার হয়ে যাওয়ার পরে হয়তো তিনি নৌকায় চাপেন। তো এইভাবেই ঘটনাগুলো ঘটতে থাকে। 25 জুন ভোরবেলায় মীর জাফর ঘুম থেকে উঠে জানতে পারেন যে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ছেড়ে পলায়ন করেছেন। তখন তিনি তার বিশ্বস্ত জামাতা মীর কাসিমকে দায়িত্ব দেন যে সিরাজউদ্দৌলার পিছু নেওয়ার জন্য এবং তাকে ধরে আনার জন্য। এই সময় রাজমহল অথবা পাটনার ডেপুটি নাজিম ছিলেন মীর জাফরের ভাই মীর দাউদ। এই মীর দাউদকেই অনেকে মনে করেন যে মীর জাফরের ভাই এতরামুদ্দৌলা কাজেম আলী খান। এই এতরামুদ্দৌলা কাজেম আলী খান আর মীর দাউদ একই ব্যক্তি, এই রকম অনেকে মনে করেন, যিনি ছিলেন রাজমহলের ডেপুটি নাজিম। তো মীর কাসিমকে বলা হয় যে তিনি যেন নবাব সিরাজউদ্দৌলার পিছু নেন এবং বিষয়টা মীর দাউদকে জানিয়ে যেন সিরাজউদ্দৌলাকে ধরার ব্যবস্থা করা হয়। ইতিহাসে এটা প্রমাণ পাওয়া যায় যে মীর জাফরের ভাই রাজমহলের ডেপুটি নাজিম ছিলেন এবং তার নাম ইতরামুদ্দৌলা সৈয়দ কাজেম আলী খান। এদিকে 25শে জুন এভাবে দিনটা পার হয়ে যায়। এদিকে 26শে জুন মীর জাফরকে মসনদে বসানোর তোড়জোড় শুরু হয়, কিন্তু কোনো একটি অজানা আশঙ্কায় তারা পিছিয়ে আসেন এবং মীর জাফরের মসনদ প্রাপ্তি ডিলে হতে থাকে। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদের উপকণ্ঠে পৌঁছে গিয়েছেন, কিন্তু তখনও শহরে প্রবেশ করেননি। ব্রিটিশদের মুর্শিদাবাদে না ঢোকার কারণ ছিল যে মুর্শিদাবাদ শহরে কি ঘটছে এই বিষয়ে জানতে তারা চাইছিলেন এবং কোনো যেন সমস্যা না হয়, সেই জন্য তারা অপেক্ষা করছিলেন। মুর্শিদাবাদ শহর থেকে কিছুটা দক্ষিণ পূর্ব কোণে একটি জায়গা ছিল যেটির নাম মাদাপুর। এই মাদাপুরে তখন নবাব আলীবর্দী খানের একটি সেনা ক্যাম্প ছিল, যেটিকে অধিকার করে রবার্ট ক্লাইভ অপেক্ষা করছিলেন। 26 জুন, 27 জুন, 28 জুন এই 4-5 দিন অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে জগৎ শেঠ পত্র দ্বারা রবার্ট ক্লাইভকে জানান যে এই মুহূর্তে তিনি যেন মুর্শিদাবাদ শহরে প্রবেশ না করেন, তার কারণ মিরন তাকে হত্যা করতে পারে। এমন একটি কথা জগৎ শেঠ রবার্ট ক্লাইভকে জানান। রবার্ট ক্লাইভ সঙ্গে সঙ্গে পত্র দ্বারা মীর জাফরকে বিষয়টি জানান। মীর জাফর পুত্রকে শান্ত করালে রবার্ট ক্লাইভ দেখেন যে মুর্শিদাবাদ শহরে তাকে প্রবেশ করতেই হবে, কিন্তু কিভাবে করবেন। তখন তিনি একটি পন্থা নেন। তার কারণে ভালোভাবে ভৌগোলিক ম্যাপ যদি দেখেন, গঙ্গা নদীর পূর্ব পারে ছিল নবাবদের প্রধান প্রধান প্রাসাদগুলো, যেখানে চেহেল সেতুন প্রাসাদ ছিল, নবাব আলীবর্দী খানের প্রাসাদ ছিল, বিভিন্ন প্রাসাদ গঙ্গা নদীর পূর্ব পারে ছিল এবং মীর জাফরের প্রাসাদও পূর্ব পারেই ছিল। তো রবার্ট ক্লাইভ দেখেন যে পূর্ব পাড় থেকে যদি এড়িয়ে যাওয়া যায়, গঙ্গা নদীর পশ্চিম পারে ছিল নবাব সিরাজউদ্দৌলার হিরাজিল প্রাসাদ। রবার্ট ক্লাইভ এখানে একটি চালাকি করেন এবং তিনি তার যে নৌবহর আসছিল গঙ্গা হয়ে, সেই নৌবহরের সাহায্য নিয়ে তিনি সম্ভবত কাশিমবাজারের কাছে গঙ্গা নদী পার হন। বর্তমানে যেখানে মতিঝিল আছে, ঠিক তার উল্টো দিকে হচ্ছে খোশবাগ, যেখানে নবাব আলীবর্দী খানের সমাধি আছে। এবং সেই সময়কালে খোশবাগ সমাধি কেন্দ্রের পাশ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হতো, মতিঝিলের পাশ দিয়ে নয়। মতিঝিল থেকে গঙ্গা নদী অনেকটা পশ্চিম দিকে ছিল, যা এখন দেখতে পাবেন না। এখন মতিঝিলের কাছে চলে এসেছে, খোশবাগ থেকে অনেকটা দূরে চলে এসেছে, কিন্তু খোশবাগ আর মতিঝিল দুটোই গঙ্গা নদীর এপার ওপার। তো এই রকম পরিস্থিতিতে রবার্ট ক্লাইভ গঙ্গা নদী পার হন সম্ভবত কাশিমবাজারের কাছে এবং 200টি নৌকো খোশবাগ ঘাটে নোঙর করে তারপরে তারা স্থলপথে উত্তর দিকে যেতে থাকেন। এবং উত্তর দিকে যেহেতু হিরাঝিল প্রাসাদ ছিল, হিরাঝিল প্রাসাদের দক্ষিণে ছিল রায়দুর্লভের প্রাসাদ এবং হিরাঝিল প্রাসাদের উত্তর দিকে মুরাদবাগ প্রাসাদ ছিল। এই মুরাদবাগ প্রাসাদটি সম্ভবত গেস্ট হাউস হিসাবে ব্যবহার করা হতো সেই সময়কালে। তো রবার্ট ক্লাইভের থাকার জন্য মুরাদবাগ প্যালেসে জায়গা নির্ধারণ করা হয়। রবার্ট ক্লাইভ 200 ব্রিটিশ সৈন্য ও 500 দেশীয় সেপাই নিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেন। মুর্শিদাবাদের পশ্চিম পারে 29শে জুন তিনি মুর্শিদাবাদে প্রবেশ করেন সকালবেলায় এবং সম্ভবত বিকেলবেলায় তিনি হিরাজিল প্রাসাদে আসেন এবং মীর জাফরকে তিনি মসনদে বসান এবং বিভিন্ন উচ্চস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন আমির ওমরাহরা বিভিন্ন নজরানা দিয়ে মীর জাফরকে বরণ করে নেন। এরপরে 30 তারিখ অনেকে মনে করেন যে 30 তারিখ জগৎ শেঠের বাড়িতে এই ধনসম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে আলোচনা বসে। তবে এখানে অনেকে ঠিকই বলছেন যে জগৎ শেঠের বাড়িতে বসে,
তবে আমাদের মনে হয় না জগৎ শেঠের বাড়িতে বসে। তার কারণ জগৎ শেঠরা ছিলেন জৈন সম্প্রদায়ভুক্ত এবং এই জৈন কমিউনিটির মানুষজন বাড়ির মধ্যে এই জিনিস ঘটাবেন এটা বিশ্বাসযোগ্য নয়। তো অনেক জায়গায় উল্লেখ আছে যে জগৎ শেঠদের বাগান বাড়িতে এটি হয়। তো জগৎ শেঠদের বাগান বাড়ি কোথায় ছিল এই নিয়ে ধোঁয়াশা আছে। অনেকে বলেন বর্তমানে কাঠগোলা প্যালেস যেখানে আছে সেখানেই জগৎ শেঠদের বাগান বাড়ি ছিল, কিন্তু এর কোনো ডকুমেন্টেড হিস্ট্রি নেই এবং কাঠগোলা প্যালেসের বর্তমান যারা বংশধর আছে তারাও এই ব্যাপারটা অস্বীকার করেন। এই বাগান বাড়ি সম্বন্ধে একটা ইতিহাস পাওয়া যায়, যেটা গুগল সার্চ করলেই পাওয়া যায়। হ্যাঁ, সেটা হচ্ছে জগৎ শেঠ ফ্যামিলি যখন একটা মিটিং করে ওই মীর জাফরের সঙ্গে প্রবাসী, তখন এই জায়গা উল্লেখ আছে। এটা কি ফালতু? তো একদম একদম মানে কোনো বেসিসই নেই। তো আমাকে অনেকজন জিজ্ঞেস করে সেই ব্যাপারটা, অ্যাবসলিউটলি নো ট্রুথ। হ্যাঁ, তো কাঠগোলা প্যালেসের যদি জায়গাটিতে যদি জগৎ শেঠদের কোনো বাগান বাড়ি থেকে থাকতো তাহলে সেই রবার্ট ক্লাইভকে আবার গঙ্গা নদী পার করে পূর্ব পাড়ে আসতে হতো। রবার্ট ক্লাইভ যেটিকে অ্যাভয়েড করে চলছিলেন, তার কারণ গঙ্গা নদীর পশ্চিম পাড়ে যদি তিনি থাকেন আক্রমণ থেকে বাঁচতে তিনি পালানোর অনেক জায়গা পেতে পারেন। তাই উনি যে জায়গাটিতে রাত্রি যাপন করেছিলেন মুরাদবাগ প্যালেস, এই মুরাদবাগ প্যালেসের উল্টো দিকে গঙ্গা নদীর পূর্ব পাড়ে ছিল জগৎ শেঠের বাড়ি। তো জগৎ শেঠের সঙ্গে যোগাযোগ ওখানে খুব সুবিধা হওয়ার কারণে ওই জায়গাটিতে ছিলেন তিনি। এবং জগৎ শেঠের একটি বাগান বাড়ি ছিল গঙ্গা নদীর পশ্চিম পাড়ে, এটি প্রমাণিত, যেটিকে শেঠের লহর বলে। সেইখানেই সম্ভবত এই মিটিংটা 30 তারিখে এই ধন সম্পদ ভাগ বাটোয়ারার বিষয়ে আলোচনাটা করেন তারা। এরপরে আসে 1 তারিখ। 1 তারিখে শোনা যায় যে রাজমহলের কাছে সিরাজউদ্দৌলা ধরা পড়েন এবং 2 তারিখে, জুলাই মাসের 2 তারিখে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে মুর্শিদাবাদে আনা হয়। যখন আনা হয় তখন দরবারে মীর জাফর দরবার করছিলেন এবং দরবারে তোলা হলে বিভিন্ন রাজ কর্মচারী যারা ছিলেন তারা তার কী করা হবে এই নিয়ে দ্বিমত পোষণ করেন এবং তাকে সেই দিনের মতো কারাগারে রাখার জন্য আদেশ দেন। এই বিষয়টা সবাই বলেন। তাকে কারাগারে রাখার জন্য মীর জাফর তার পুত্র মিরনকে দায়িত্ব দেন। মিরন তাকে নিয়ে কারাগারে নিয়ে যান, কিন্তু কারাগার কোন কারাগারে নিয়ে যান, হিরাজিল প্রাসাদের কারাগারে নিয়ে যান না তাকে গঙ্গা পার করে জাফরাগঞ্জে নিয়ে যান তার বাড়িতে, এই নিয়ে দ্বিমত আছে। জনৈক ব্রিটিশ রবার্ট ওর্মের মতে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয় হিরাজিল প্রাসাদেই। ক্যালকাটা রিভিউ এবং তৎকালীন আরেকটি গুরুত্বপূর্ণ বই রিয়াজুস সালাতিনের মতে কয়েকজন ব্রিটিশ সেনাপতি এবং জগৎ শেঠের ইচ্ছায় সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। আর এছাড়াও অনেকে মনে করেন যে মিরনের আদেশে মোহাম্মদ বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। এই নিয়ে বিতর্ক আছে। 2 তারিখ পর্যন্ত ঘটনাগুলো সবিস্তার বললাম। এবার আগামী এপিসোডে আমরা 3 তারিখ আলোচনা করব এবং কিভাবে সিরাজউদ্দৌলার সমাধি খোঁজবাগে হলো না রশনিবাগে হলো এবং লেখক কেন সন্দেহ প্রকাশ করেছেন তা, এবং সেই সন্দেহের ভিত্তিতে আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে খোঁজবাগে নিয়ে গিয়ে এবং রশনিবাগে নিয়ে গিয়ে সচক্ষে দেখাবো কোনটা সন্দেহের কারণ, কোন বিষয়টা সন্দেহের কারণ এবং সত্যিই সন্দেহের কারণ আপনাদেরকে দেখাবো এবং আপনারাও মনে করবেন যে সত্যি এটা সন্দেহের কারণ। মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে সঠিকভাবে বলার কোনো তথ্য নেই। হাজারো তথ্য আছে, হাজারো তথ্য এক জায়গায় করে সেটিকে একটি তথ্যের সমষ্টি করে নিজে নিজে যদি একটি নাটক মঞ্চস্থ করেন তবেই আপনার মনের মধ্যে ঘটনাটা ফুটে উঠবে, কিন্তু কেউ বলতে পারেন না এটি 100% ঠিক। তো আজকের মতো এটুকুই, অনেক বড় হয়ে গেল। তো আশা করি আপনারা সমস্তটা দেখবেন এবং যারা ইতিহাসে আগ্রহী তারাই দেখবেন এবং সমস্তটা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।